গুড মর্নিং এভরিওয়ান। 1st সেপ্টেম্বর 2024 মোটামুটি সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ, যদি আজ সকালবেলা বাজার যাওয়ার কথা ছিল বাট সেটা উঠতে পারছি না আর কি। কালকে অনেকটা রাত অবধি আমি ভিডিওর কাজ করিনি, পার্লার রিলেটেড কিছু কাজ, কিছু অর্ডার্স বেগেরা এইসব করছিলাম, তো সেই জন্য কালকে আর করা হয়ে ওঠেনি। সকালবেলা ঘুম থেকে ওঠা হয়নি, অনেকটা রাত্রি কাজ হচ্ছে বলে কিন্তু আরও বেশি সমস্যার টাইমলি শুতে পারছি না। আর সব কিছু একা হাতে সবটাই জানো। আর এইসব বলে তোমাদের বোর করবো না, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একবার ছোট্ট করে আমার ইন্ট্রোডাকশনটা আজকে দিয়ে দিই, মাঝে মাঝে দিয়ে দিই, কারণ অনেকে আছো যারা আমার চ্যানেলে নতুন এসেছো, কাজেই তোমরা হয়তো আমার সম্বন্ধে ভালো করে জানবে। তো আমার নাম হচ্ছে সাগরিকা, বাই প্রফেশন হচ্ছে বিউটিশিয়ান। আর বিউটিশিয়ান মানে স্যালন রান করার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো একটা ছোটো মতো ইউটিউব চ্যানেল আছে, যেটা আস্তে আস্তে গ্রো করছে তোমাদের সাপোর্ট পেয়ে আর কি। তো এই ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। বাকি তোমরা যারা নতুন আছো তারা আমার পুরো ব্লগ দেখে বুঝতে পারবে কে কোথায় থাকি, আমার ফ্যামিলিতে কে কে আছে, সব কিছু। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখন এই রান্না করাটা হচ্ছে আমার মেন একটা কাজের মধ্যে পড়ে গেছে। খাওয়ার জন্য তো করতে হবে, এখন শ্যুটের জন্য রান্না করতে হয়। তো যাই হোক, আজকে এমনি মেনু যেহেতু রবিবার, একটু তো অন্যরকম রান্নাবান্না হবেই। বলে দিই মেনুটা বলে দিই। আজকে বেগুন দিয়ে কচু দিয়ে একটা মাছের ঝোল হচ্ছে, ইলিশ মাছের ঝোল হচ্ছে, খুব টেস্টি লাগে খেতে, ওটা একটা করছি। আর রাতের ডিনার আজকে আছে মোমোজ। তো এই সব কিছু রেসিপি তোমরা শর্টসে প্লাস ইনস্টাতে দেখতে পাবে, যদি চাও তো গিয়ে রেসিপিগুলো ফলো করতে পারো। ইলিশ মাছের অনেক রকম পদই তোমরা খাও, কিন্তু এইভাবে একবার কচু মাছের ঝোলটা করে খেতে পারো। নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। তারপরে বাকিটাও বলবো অবশ্যই তোমাদের, যেহেতু এটা রেসিপি মানে চ্যানেল নয় সেহেতু এক এক করে বলবো। 1:30 বাজছে, রান্না করতে গিয়ে এখন দেখছি তেল নেই। সে অনেক আগেও বলা হয়েছে, কিন্তু সেটা যে আনাই হয়নি সেটাই দেখিনি। মাথাটা আমার জাস্ট মানে খারাপ হয়ে যাচ্ছে। এবার কী বলবো বলো, মানে ব্লগ করতে পারছি না, কিছু করতে হবে, সব কিছু একসাথে। এদিকে রান্নার জোগাড় নেই, ভিডিও শ্যুট করতে হবে, রাতে রান্নার প্রিপারেশন করতে হবে, প্লাস দিনের মধ্যে শ্যুট করতে হবে। যাই হোক, মোমোর চাটনিগুলো একটুখানি করে প্রিপেয়ার করে রাখছি, এছাড়া তো উপায় নেই। এই দেখো এখানে রেড মোমোর চাটনির জন্য ব্যবস্থা করেছি, আর এই হাঁড়িতে একটা টমেটো সেদ্ধ করতে দিচ্ছি, যেটা গ্রিন চাটনির জন্য হবে। এগুলো রেসিপি তোমরা অবশ্যই দেখে নিও। আমি এখন শর্টসেই বেশিরভাগ যেহেতু দিই, সেহেতু এখানে আর দিচ্ছি না। তো কিভাবে বানাবো না বানাবো সবটাই তোমরা দেখতে পাবে। চলো আবার রেসিপিতে ফিরে আসা যাক। তেলটা ছিল না, এই নিয়ে তো খুব মাথা খারাপ হয়েছিল। যাই হোক, তেলটা এনে দিয়েছে, আলটিমেটলি রান্না শুরু করলাম। বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু কড়াইয়ে দিয়ে দিতে হবে মাছটা ভাজার জন্য, আর রান্নাটাও তো করতে হবে, ওই জন্য তেলটা একটু বেশিই দিলাম আমি। এখানে তেলটা দেখো এরকম করে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে যদি গরম করো তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর যেহেতু আমি শর্ট ভিডিও করি সেহেতু আরেকটা ফোনেও কিন্তু আমার ভিডিও চলছে। তো যাই হোক, গল্প করতে করতে মাছগুলো ভেজে নিই। চলো তেলটা খুব ভালো করে গরম করে নিই, তারপর এক এক করে মাছগুলো এইভাবে দিয়ে দেবো। উল্টে পাল্টে মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই প্রথমে কচুটাকে ভেজে নেব। কচুটাকে অবশ্যই ভেজে রান্না করবে, তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়ে। এখন রান্নাগুলো আরেকটু ব্রিফ করে বলে দিচ্ছি, যারা নতুন রান্না করছো তাদের জন্য হয়তো একটু সুবিধা হবে। যাই হোক, কচুটা ভেজে তুলে নিয়ে এরপর বেগুনটাও ভেজে তুলে নেব। বেগুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে। এরপরে বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিয়ে পরে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ বাটা আমি অ্যাড করে দেবো। দেখো মোটামুটি 5 থেকে 6 চামচ মতো কিন্তু এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ বাটাটা কষিয়ে নেওয়ার পরে দেখবে এর মধ্যে আমি আদা বাটা ইউজ করব। আচ্ছা, যেহেতু ইলিশ মাছে আমি কোনো রসুন দেইনি। আমি রসুন জেনারেলি ইলিশ মাছে দিতে প্রেফার করি না, কোনোদিন করে খাইও নি, তবে ভবিষ্যতে কোনোদিন করলে অবশ্যই তোমাদের জন্য রেসিপি থাকবে। রসুনটা দিই না, কারণ রসুনের একটা স্ট্রং স্মেল আমার মনে হয় ইলিশ মাছের স্মেলটাকে কোথাও কাটে। ওই জন্য এই রান্নাটা আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়েই করছি। পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর এক এক করে আমাদের যে জেনারেলি যা ইউজ করি আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ডে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো কিন্তু আমাদের রান্নায় মানে মোটামুটি সব রান্নায় কম বেশি লাগেই। তো সেই হিসেবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা একটু কম দিচ্ছি,
বাকি সব কিছুই 1 টিস্পুন করে দেবো। এরপর মশলাটা কষিয়ে নিয়ে পরে একটা পাকা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি গলে সেই জন্য এর মধ্যে আমি অ্যাড করলাম খানিকটা নুন। অবশ্যই টমেটো দিয়ে তারপরে নুন দেবে, দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, মশলাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার যেহেতু এতক্ষণ ধরে কষাচ্ছি একটু ড্রাই হয়ে গেছিলো বলে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। তেল কম থাকলে চেষ্টা করো জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে, দেখবে সুন্দর কষানো হয়ে যাবে। দেখো মশলাটা একটুখানি কষানোর পরে আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা একটু বেশিই ঝাল খাই, তবে হ্যাঁ আমরা কাঁচা লঙ্কার ঝালটাই বেশি খেতে প্রেফার করি, ওই জন্য রান্নায় দেখবে গাদা গাদা লঙ্কা তোমরা দেখবে আমি হাতে করে দেই। তোমরা তোমাদের মতো ঝাল অ্যাডজাস্ট করে নিও। যাই হোক মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে কচু দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু মশলাটা কষাবো, ওই জন্য একটু জল থাকতেই কিন্তু আমি কচুটার মধ্যে দিয়ে দিলাম, যাতে কচুটা মশলার সঙ্গে গায়ে মাখে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে কষা যায়। দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে কষা হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু আলাদা করে গরম জল করে রেখেছিলাম। অবশ্যই মাছের ঝোলের ডিমের ঝোলে একটু গরম জল অ্যাড করে দেখো, স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, আমার তো অ্যাটলিস্ট এটাই মনে হয়। তো যাই হোক গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটে গেলে এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম। মাছটা কিন্তু প্রথমেই দেবে না, যখন কচুটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু দেবে, নইলে ইলিশ মাছ নরম কিনা ভেঙে যাবে। তো যাই হোক মাছটা দিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ না হলেও অন্তত 4-5 মিনিট ফুটিয়ে নেবো। 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে পরে যখন মাছটাও দেখবো হয়ে গেছে, শেষে নামানোর আগে এর মধ্যে আমি ভাজা বেগুনটা দেবো। বেগুনটা প্রথমেই দিয়ে দিচ্ছি না, তাহলে গলে গিয়ে ঝোলটা একবারে কেমনই একটা হয়ে যাবে। তো সেই জন্য যাতে ঝোল ঝোল থাকে আর বেগুনটা যেন ওভারকুক না হয়ে যায়, সেই জন্য একদম শেষে বেগুনটা দিয়ে আর একটু খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে পরে আমরা আমাদের কচু ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল নামিয়ে ফেলবো। এত টেস্টি হয় খেতে, আমার কথা একবার অবশ্যই ট্রাই করো, রিগ্রেট করবে না। একটা ভিডিও বানাতে যে কি লেভেলের খাটনি হয় কি বলবো তোমাদের। এই এখন 4:45 বাজছে, এই সবে আমার মোমোর যে শ্যুটটা সেটা ডান হয়েছে। এমনি ব্লগে দেখাই দ্যাট ইজ সামথিং এলস, বাট শ্যুটের জন্য আলাদা করেই করতে হয় আর কি। একবার তোমাদের প্লেটিংটা দেখাই চলো। এই হচ্ছে প্লেট। মোমো বাইন্ডিং আমি খুব একটা পারদর্শী না হলেও মোমোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। রেসিপিটা অবশ্যই আমার ইনস্টা শর্টসে দেখো, আশা করি ভালো লাগে। এমন করে বল, একদম জুসি হয়েছে। দোকানের থেকে ভালো হয়েছে না? না ভালো হয়েছে না, দোকানের থেকে ভালো হয়েছে। এটা হচ্ছে শুধু ভিডিওর জন্য, রাতে তোমরা ডিনার করবে। রেডি হয়ে গেলাম, 6টা বাজছে, এখন আমি যাচ্ছি আমার অ্যাস্ট্রোলজারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে একটা জিনিস নেওয়ার আছে, ওটা নিয়ে আমি একবারে সোজা যাবো স্যালনে। আজকে পার্লারে এসে তোমাদের সঙ্গে সেভাবে কথা বলতেই পারিনি, 8:18 আর আমি এই জাস্ট বেরোচ্ছি বাড়ির জন্য। বাড়ি গিয়ে ভিডিও ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার দিয়ে আজকে মনে হয় না ভিডিও ব্লগ পোস্ট করতে পারবো, তবে শর্টস তো যাবেই অবশ্যই। আজকে বাড়ি ফেরার একটা আলাদাই তাড়া ছিল, কারণ মোমোটা বিকেলবেলা তো তোমাদের জাস্ট দেখালাম ফর ভিডিও পারপাস, কয়েকটা করে রেখেছিলাম, কিন্তু এসে তো আমাকে বাকিটা বাইন্ড করতে হবে। আর আমার না কাউকে দিয়ে কাজ খুব একটা পোষায় না, তো সবাই এসে আমাকে হেল্প করতে চাইছিল, বাট আমি বললাম যে না, যতটা পারি যা পারি আমি নিজেই করব। যাই হোক তবু মালতী আমাকে হেল্প করে দিচ্ছিল লুচিগুলো পাতলা পাতলা করে বেলে দিতে, কারণ আমার মনে হয় মোমোর বাইরের যে লুচিটা যতটা পাতলা হবে তত কিন্তু মোমোটা খেতে ভালো হবে। তো সেই জন্য এক এক করে মালতী আমাকে ওই লুচিগুলো পাতলা পাতলা করে বেলে দিচ্ছিল, আর আমি এক এক করে বাইন্ডিং করছিলাম। হ্যাঁ অবশ্যই বারবার বলবো আমি অতটা পটু নই, তো সেই জন্য হয়তো অত ভালো হয়নি। আছে এর মধ্যে সবগুলো আমি করিনি, 1-2 আমার ভাই ওরাও অ্যাটলিস্ট ট্রাই করেছিল আর কি, কিন্তু যাই হোক আমি আর তারপর থেকে আর করতে দিইনি, কারণ আমার মনে হয়েছে যে আমি নিজে ধীরে সুস্থে ভালোভাবে করতে পারবো। সেই জন্য বললাম তোরা এবার যা, আমি এবার নিজে নিজে করি। তো ওই বাইন্ডিংয়ের সময় লেগে গেছে। তবে রেসিপিটা অবশ্যই ফলো করো তোমরা, যারা যারা এখনও আমাকে ইনস্টাতে ফলো করোনি, সাগরিকার ডায়েরি ইনস্টাতে গিয়ে ফলো করো, আশা করি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগবে। এখন কুকিং ভিডিওস কিন্তু পুরোপুরি আলাদা করেই করছি আমি, তোমাদের ভালোবাসায় বেশ কিছু ভিউজও হচ্ছে আমার, তো সেই জন্য আমি অবশ্যই বলবো তোমরা গিয়ে আমাকে ইনস্টাতে ফলো করো। যাই হোক মোমোটা তৈরি করে নেওয়ার পরে আমরা এদিকে খেতে বসে পড়লাম, সবাইকে খাওয়ানোর পরে খেতে বসলাম। আর কি নিজের তারিফ নিজে কি করব, ভীষণ সুন্দর হয়েছিল মোমোটা খেতে। যাই হোক চলো এরপরে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলি। ডিনার টিনার করে এই জাস্ট বসলাম, আর সকালবেলাতেই মিশো থেকে 2টো পার্সেল এসছে,
ওগুলো একটুখানি আনবক্স করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পুরো খুলে দেখাচ্ছি না, কারণ একটা মিশো থেকে আমি ড্রেস মেটেরিয়াল অর্ডার করেছি আর একটা শাড়ি, তো ওগুলো সব ভালো করে তৈরি হয়ে এলে তারপরে তোমাদের দেখাতে পারবো। তবে পিসটা তো খুলেই আমি জাস্ট ফিদা হয়ে গেছি, এটা প্রেমে পড়ে গেছি। ওপর থেকে দেখি, বেশ ফেস্টিভ ওয়্যার, খুব সুন্দর গর্জিয়াস একটা রেড কালারের স্যুটের পিস। আর পুরোটাই রেড, ক্রিমসন রেড। এই কালারটা আমাকে ভীষণ ভালো যায় এবং আমার খুব ফেভারিট কালার ক্রিমসন রেড। এটা হচ্ছে দুপাট্টাটা, আর আলাদা করে বেশি খুলে দেখাচ্ছি না, পুরোটা যখন তৈরি হয়ে আসবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে এর স্যুট পিসটা, ভীষণ সুন্দর। দেখো, মিশো থেকে জামা কাপড় কিনতে গিয়ে অনেকে অনেক সময় ভয় পাও, কিন্তু দেখো আমি যে কটা কেনাকাটা করি দেখে বেচে, সেগুলো কিন্তু বেশ ভালোই আসে। আচ্ছা, এটার প্যান্টটাও কিন্তু সেম কালারের কাজে, আর খুলে দেখাচ্ছি না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আগে তৈরি হয়ে আসুক, তারপর আমার মনে হয় তোমাদের দেখালে জিনিসটা বেশি ভালো হবে, সেই জন্য এখন আর তোমাদেরকে আলাদা করে দেখালাম না। তবে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে স্যুট পিসটা। আর একটা শাড়ি পুজোর জন্য, তোমরা পুজোর জন্য শাড়ি কিনছো, তাও আবার মিশো থেকে। হ্যাঁ, একটা কালেকশন অন্তত আমি দেখেছি মিশো থেকে, বাকি আমি তো দেখেছো অনেক বাজারে অলরেডি এবছর করে নেওয়া হয়েছে পুজো। এই দেখো, শাড়িটা এইরকম দেখতে, ছবিটা দেখিয়ে দিলাম। আর একবার খুলে আমি দেখে নিই, বাকি যখন ব্লাউজটা স্টিচ হয়ে আসবে তোমাদের পুরোটা দেখাবো। আজকে আর শুধু শুধু বোর করছি না, একটা শাড়ি তো মিশো থেকে আসা বানতা হ্যায়, তো সেই জন্য একটা শাড়ি আমি মিশো থেকে অর্ডার করলাম। এটা আমার ইচ্ছা আছে নবমীর দিন পরার। সো দিস ইজ দ্য শাড়ি। আমি একটু জর্জেটের শাড়ি পরতে পছন্দ করি, তোমরা দেখেছো আমি এরকম সিফন জর্জেট এগুলো পরতে কিন্তু বেশ পছন্দ করি। তো এটা হচ্ছে শাড়িটা, যেটা আর আলাদা করে আর খুলে দেখাচ্ছি না, ছবিতে এরকম রয়েছে শাড়িটা অ্যাজ ইট ইজ। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, সেইটা দেখে দাঁড়াও একবার ব্লাউজ পিসটা ওপেন করিই না হয়, নইলে না আমি থাকতে পারছি না না দেখে। এই যে এইটা হচ্ছে বিউটিফুল মতো গর্জিয়াস মতো ব্লাউজ পিসটা, কি দুর্দান্ত না, খুব সুন্দর। এটাকে সুন্দরভাবে স্টিচ করাও আশা করি ভালো লাগবে। যাই হোক, এরই সাথে ব্লগটা এখানে শেষ করছি। কাল থেকে চেষ্টা করছি ফুল দমে যেন জিমে ঠিকঠাকভাবে যেতে পারি। আর আজকে ব্লগতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।